নমস্কার, শুভ বিকেল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো আমাদের সঙ্গে রয়েছেন আজকের আরেক বিশিষ্টজন, এবং আপনারা সকলেই জানেন আমি গতকাল পোস্ট দিয়েছিলাম। তিনি হচ্ছেন শ্রদ্ধেয় চুনিলাল মুখার্জি মহাশয়, কুনুর কথা পত্রিকার সম্পাদক। তো আসুন তার সঙ্গে আমরা আলাপ পরিচয় করে নিই এবং কিছু গল্প, কবিতা, সাহিত্য আড্ডায় তার কাছ থেকে অনেক কথা শুনে নেব। চুনিলাল বাবু, আপনাকে আমাদের সাহিত্য আড্ডায় স্বাগত। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমেই বলুন যে আপনার এই লেখালেখিতে আসা কি সম্পর্কে কীভাবে এলেন, বলুন শুরুটা। প্রথমত আমি লেখালেখি শুরু করেছিলাম ক্লাবের স্মরণিকা প্রকাশের সম্পাদনা। আপনার জন্মটা একটু বলুন, এখানেই কি দুর্গাপুরেই? হ্যাঁ, আমার দুর্গাপুরেই জন্ম, দুর্গাপুরেই আদি বাড়ি। আচ্ছা, কোথায় সেটা? আর নাচন গ্রাম। নাচন গ্রাম, আচ্ছা, দুর্গাপুরের অধিবাসী। আচ্ছা, তারপর বলুন। হ্যাঁ, তারপরে ওই প্রথম ওই ক্লাবের যে স্মরণিকা হয়, সোভিনিয়ার, সেই সব সম্পাদনা দিয়েই হাতে করি লেখালেখি বা পত্রিকা জগতে। তারপরেতে 1979 থেকে একটি আশ্রমের একটা পত্রিকা সম্পাদনা শুরু করি। সেটির নাম ছিল আনন্দধারা। আচ্ছা, মূলত সেটি ছিল ধর্মমূলক সাহিত্য পত্রিকা, আচ্ছা, আশ্রম কেন্দ্রিক। আচ্ছা, সেটি 4 বছর চলার পরে, ওটা ত্রৈমাসিক সংখ্যা ছিল, বছর 4 চলার পরে সেটি বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপরেতে 2002 সাল থেকে কুনুর কথা নামে একটি পত্রিকা সম্পাদনা শুরু করি। পত্রিকাটি প্রথমে মাসিক 4 পাতার তথ্য সাহিত্য সংস্কৃতিমূলক সংবাদপত্র। কত সাল থেকে বলে? 2002 সাল। 2002 সাল, হ্যাঁ। আজকে প্রায় 23 বছর হলো পত্রিকাটি চলছে। বাহ। এই পত্রিকা করার মূল উদ্দেশ্য ছিল যে গ্রামগঞ্জের কথা, মফস্বলের কথা তুলে ধরা, যেগুলি বাণিজ্যিক পত্রিকা এড়িয়ে চলে, এই ধরনের খবর করতে চায় না। গ্রামগঞ্জের খবর প্রায় অলৌকিতই থেকে যায়। সেইখান থেকে মানুষকে সজাগ করার জন্য এবং যে ঐতিহাসিক, পুরাতাত্ত্বিক, ধর্মীয় পরিমণ্ডল আমাদের এই এলাকায় রয়েছে, সেগুলোকে তুলে ধরার জন্যই এই পত্রিকা সম্পাদনায় ভর্তি হয়। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আমি প্রথমে জিজ্ঞেস করব আপনার গ্রাম যেখানে আপনি থাকেন সেই জায়গাটির কথা জিজ্ঞেস করব। আর যেহেতু আমরা দুর্গাপুরের এই টাউনের কথা অনেক শুনেছি, এখানকার সাহিত্যিকদের নিয়ে অনেক কথাই আলোচনা হয়েছে, কারণ ইতিমধ্যে অনেক বিশিষ্টজন এসেছেন আমার সাক্ষাৎকারে। আমি শুধু আপনার এলাকার কিছু মানুষদের কথা একটু বেশি করে শুনবো, জানবো। আচ্ছা, কুনুর কথা নামটা কেন পত্রিকা? কুনুর কথার নাম হচ্ছে আমাদের, আমি কুনুর নদীকে কেন্দ্র করে এই পত্রিকা। কুনুর নদী একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নদী। অজয় এবং দামোদরের মাঝখানে ঝাঁঝরা গ্রাম থেকে উৎপত্তি হয়ে এই নদীটি কোকগ্রামে, যেখানে কুমুদরঞ্জন মল্লিকের জন্মস্থান, সেখানে গিয়ে অজয়ের সাথে মিলিত হয়েছে। প্রায় 119 কিলোমিটার দীর্ঘ এই নদী। আচ্ছা, নদীটি শুরুতে খুব ক্ষীণকায় হলে যত এগিয়ে গেছে, গোসাই বাগানের ওখানে আমি দেখেছিলাম, 2-3 বার গেছিলাম গোসাই বাগান। যত এগিয়ে গেছে ততই নদীটি বিস্তৃত হয়েছে এবং ঘুষকরা অঞ্চলের একটা ব্যাপক পরিধি বিস্তার লাভ করেছে। এবং এখানে ক্ষীণকায় হলেও প্রায় বর্ষাতে ঘুষকরা অঞ্চলে এই নদীতে বন্যার প্রকোপ দেখা দেয়। আচ্ছা, এই নদীটির ঐতিহাসিক, পুরাতাত্ত্বিক, আধ্যাত্মিক, সাহিত্যিক মূল্য রয়েছে অপরিসীম। ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেটি আজ থেকে প্রায় 13,000 বছর আগে এখানে একটি নতুন সভ্যতার উদয় হয়েছিল, যে সভ্যতাটি ইতিহাসে তাম্রশীয় সভ্যতা নামে খ্যাত। সেটি এই নদীর ইয়েকেই কেন্দ্র করে গড়ে উঠেছিল। তার কি কোনো প্রামাণ্য নথি আছে? হ্যাঁ, তা তো ঐতিহাসিক তাম্রশীয় সভ্যতার পুরো ইয়েতেই তার ইতিহাসে রয়েছে। আচ্ছা, তারপর দ্বিতীয়ত এটা যে তারপরে এটা তো খনি এলাকা, আপনারা যেটা যে জায়গাটা বলছেন কথা, হ্যাঁ, খনি এলাকা, তো বিভিন্ন খনি রয়েছে তো। হ্যাঁ, খনিগুলি পরে হয়েছে তৈরি। প্রথমত আগে তো খনি ছিল না, তখন মূলত চাষবাস ইত্যাদিতেই ছিল মানুষের জীবিকা নির্বাহের অন্যতম উপায়।
তো এই নদীর ঐতিহাসিক পুরাতাত্ত্বিক যে অবদান রয়েছে সেগুলো হচ্ছে মঙ্গলকোট, পাণ্ডুরাজার ঢিপি, আচ্ছা। এই সমস্ত ক্ষেত্রগুলোতে যে পৌরাণিক পাণ্ডুরাজার ঢিপি তো শুনেছি। উপাদান পাওয়া গেছে। পাণ্ডুরাজার ঢিপিটা কোথায়? পাণ্ডুরাজার ঢিপি বর্ধমানে, পূর্ব বর্ধমানে। আচ্ছা। তো এইসব ক্ষেত্র থেকে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে সেগুলি পুরাতাত্ত্বিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। আচ্ছা। এই নদীর উৎসে যেমন দুর্গাপুরের আদি এবং স্বভাব সাধক কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন, তেমনি আবার মোহনাতে জন্মগ্রহণ করেছিলেন পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিক। আচ্ছা। এই একটি নদীর উৎস এবং মোহনায় দুই মহাকবির জন্ম, এটা একটি ঐতিহাসিক নিদর্শন বলা যেতে পারে বাংলা সাহিত্যের ক্ষেত্রে। দ্বারা ইন্টারাপ্ট করছি, মহুয়া পত্রিকার সম্পাদক থেকে আপনাকে জিজ্ঞেস করছে যে চুনিলাল বাবু কেমন আছেন। অনেকেই দেখছেন, অশোক দত্ত দেখছেন। অশোক দা অনেক ধন্যবাদ, আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। তো বলুন। এর যে ঐতিহাসিক সাহিত্যিক মূল্য অপরিসীম রয়েছে, কারণ নীলকণ্ঠের গানে কুনুর নদীকে বিখ্যাত করে গেছেন। তার গানে কুনুর কবিতা কুমুদরঞ্জন মল্লিক যে রচনা করেছিলেন সেটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকে বাংলা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। এছাড়া যে মঙ্গল কাব্যের যে কাহিনী, সেখানে দেখা যাচ্ছে এই যে কোগ্রামে যেখানে কুনুর নদী অজয়ের সঙ্গে মিলিত হয়েছে, সেখানে মিলিত হবার পূর্বে একটি গভীর দহের সৃষ্টি হয়েছিল, যেটি মঙ্গল কাব্যে ভোমরার দহ নামে খ্যাত। সেখানে এই যে চাঁদ সদাগর তিনি বাণিজ্য করতে যেতেন নৌকা যোগে, বাণিজ্য করার প্রাককালে বা বাণিজ্য করতে ফিরে এসে তিনি সেই নৌকাগুলিকে এই ভোমরার দহে ডুবিয়ে রাখতেন, যাতে চড়ে বা ইয়েতে কোনো নষ্ট করতে না পারে, ক্ষতি করতে না পারে। তাই এই ভোমরার দহকে অ্যাকচুয়ালি আমরা পোতাশ্রয় হিসাবেও উল্লেখ করতে পারি। কাজী নজরুল ইসলাম কুনুর নদীর ওপর, কুনুর নদীকে কেন্দ্র করে তার ঝুমুর গানে কুনুরকে বিখ্যাত করে গেছেন। তিনি যখন ঝুমুর গান করেন, লোটো গান যখন শুরু করেন, তখন তিনি এই কুনুর নদীর তীরে ঘুরে বেরিয়েছিলেন এবং কুনুরের এই যে কাঁটাবেড়িয়া অঞ্চল, সেখানে খেলাদাসী নামে একটা ঝুমুর শিল্পী ছিলেন, খুব বিখ্যাত। এবং কাঁটাবেড়িয়া মহন্তস্থলে এখানে রাস পূর্ণিমা উপলক্ষে 15 দিনের গ্রামীণ মেলা বসত। সেখানে বিভিন্ন ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পীরা এখানে এসে সমবেত হতেন। সেই সময় নজরুলও একবার এখানে এসেছিলেন। তার গানে আমরা পাই, কুনুর নদীর তীরে ঝুনুর ঝুনুর বাজেলু ঘুঙ্গুর কাহার পায়। এরকম বেশ কয়েকটি ঝুমুর গানে তিনি কুনুরের উল্লেখ করে গেছেন। সেই হিসাবে কুনুরের সাহিত্য মূল্যও কম নয়। এই হিসাবে খুব সত্যি এটা আমার খুব ভালো লাগছে। আর এই আলোচনা আমার অনেকেই লিখছেন যে খুব সমৃদ্ধ আলোচনা। সত্যি আপনি এই কাজগুলো আরও প্রচারে আসা উচিত, মানে মানুষের আরও জানা উচিত যে আপনি এত একটা প্রান্তিক অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে বসে এসব কাজ করে যাচ্ছেন। আমরা এই যে 23 বছর যাবৎ, 23 বছর যাবৎ কুনুর কথা পত্রিকা সম্পাদনা করে চলেছি। আচ্ছা, আরেকটা কথা বলি যে এই যে কুনুর নদী, এটা কি সরকার থেকে কোনো সংরক্ষণ বা কিছু করার ব্যবস্থা? না, এই কুনুর নদী একবার সংস্কারের কথা হয়েছিল বামফ্রন্টের আমলে, কিন্তু নানাবিধ কারণে সেই সংস্কার করা যায়নি। নদীটি আমূল সংস্কার হওয়া বিশেষ প্রয়োজন, কারণ এই নদীকে কেন্দ্র করে চাষবাস এবং যে নদীটার গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটা বৃদ্ধি পায় মানুষের সামনে, মানুষ ঐতিহাসিক জিনিসগুলো মানুষ জানতে পারে। এবং ক্রমশ নদীটা মজে যাচ্ছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে নদীর উপরেই চাষবাস চলছে। খুবই ক্ষতিকারক, সরকারের দেখা উচিত। আমরা সরকারিভাবে আপনার সেই বার্তাটা আপনি দিন এখানে, যে যদি কেউ দেখছে আমরা চাই সরকারিভাবে এই নদীর আমূল সংস্কার হোক। আমরা কুনুর নদীর যে উৎস, সেই উৎসস্থলে আমরা একটি প্রস্তর ফলক স্থাপন করেছি শান্তিনিকেতনের
আচ্ছা, এই নদীর উৎসটা কি, মানে কি ঝর্ণার হ্যাঁ, জল? নদীর উৎস একটি ঝর্ণা, নিচের থেকে ঝর্ণাটি উঠেছে, আচ্ছা উঠে গিয়ে সেই ঝর্ণা প্রবাহিত হয়েছে। সেই প্রবাহিত ঝর্ণা থেকে এই নদীর উৎপত্তি। আচ্ছা বিশ্বভারতীর ভূগোল বিভাগের অধ্যাপক ডক্টর মলয় মুখোপাধ্যায়ের সহযোগিতায় এবং পুনর্কথার সৌজন্যে আমরা সেখানে একটি প্রস্তর ফলক স্থাপন করেছি হুম। এবং আমরা চেষ্টা করছি কুনুর নদী মানুষের সামনে তুলে ধরতে, কুনুর পরিক্রমা করার, বাহ। উৎস থেকে মোহনা পর্যন্ত আমরা পুরো নদীটা একবার পরিক্রমায় বেরোবো। বাহ। সেখানে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কুনুর নদী স্থানগুলো, বিশেষ বিশেষ স্থানগুলোতে আমরা চিহ্নিত করে দেবো বোর্ড দিয়ে যে হ্যাঁ এটা কুনুর নদী। যেমন কুনুর নদী বয়ে গেছে ধবনির ওপর দিয়ে, সেখানে নীলকণ্ঠের একটি জন্মস্থান, প্রসিদ্ধ জায়গা। এরকম মলানদিঘি, দেবশালা, ঘুসকরা, এই সমস্ত এলাকাগুলিতে বিশেষ বিশেষ জায়গাগুলি যেখানে যেখানে কুনুর নদী, কুনুরের ব্রিজ তৈরি হয়েছে কুনুর নদীর ওপরে, সেই সব জায়গাগুলিতে আমরা একটি করে প্রস্তর ফলক স্থাপন করব এবং বিভিন্ন জায়গায় আমরা নদীর উপর আলোচনা, সেমিনার এইসব করার পরিকল্পনা আছে। নেবেন সাথে, আমি খুব আগ্রহ রইল, আমার নামটিও যুক্ত করবে। অবশ্যই, সত্যি যারা অবশ্যই। দেখছে সকলেই লিখছে যে খুব সুন্দর আলোচনা হচ্ছে, এত ভালো কাজ করছে। তো সেই কাজটা কি শুরু হয়ে গেছে? আমরা সেটা পরিকল্পনা করে রেখেছি, ধীরে ধীরে আমরা সেটা করছি। তবে আপনি যেটা বলছেন সেটা সত্যি খুবই একটা প্রশংসনীয় কাজ, কিন্তু একটা মানে ব্যক্তিগত উদ্যোগ আর সরকারি উদ্যোগে হলে অনেকটা জিনিসটা আরো ত্বরান্বিত হয়। হ্যাঁ, সরকারিভাবে সাহায্য করার জন্য আমরা বিভিন্ন বিধায়ক এবং এমপি এদের সঙ্গে আলোচনা করেছি। আমরা ইতিপূর্বে আগে যিনি এসডিও ছিলেন দুর্গাদাস দত্ত, খুব ভালো এসডিও ছিলেন আমাদের এখানে দুর্গাপুরের, তার সঙ্গে আমরা আলোচনা করেছিলাম। তিনিও আমাদেরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। তিনি এখন অন্য জায়গায় রয়েছেন, তাও বলেছেন যখন হবে আমাকে জানাবে, আমি সহযোগিতা করব। আচ্ছা যাতে সেটি সরকারিভাবে, আমাদের এখানে একজন তথ্য আধিকারিক ছিলেন ভানু মারান্ডি, আচ্ছা খুব ভালো মানুষ ছিলেন তিনিও এই ব্যাপারে খুব উৎসুক ছিলেন। একটা আমাদের যে কাঁকসা ব্লকের যিনি সব বিডিও এসেছিলেন, তিনিও খুব উৎসাহী ছিলেন এই ব্যাপারটায়। তিনিও বলে গেছেন যে যখন হবে খবর দেবেন, আমরা সহযোগিতা করব। তাই আমরা চাই এটা সরকারিভাবে, এই পরিক্রমাটা সরকারি আধিকারিক দিকে যাতে জড়িয়ে দেওয়া যায়, সেই হিসাবে সেই রকমভাবেই আমরা ড্রাইভটা নেব, সেইভাবেই আমরা পরিকল্পনা করেছি। আমরা এই যে পত্রিকা করছি, শুধু পত্রিকা ছাপাই নয়, পত্রিকা প্রকাশ করাই নয়, এই পত্রিকা প্রকাশের সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষকে প্রতি বছর সম্বর্ধিত করি। যে সমস্ত পত্রপত্রিকা 25 বছর অতিক্রম করেছে তাদেরকে আমরা কুনুর সাহিত্য সম্মানে সম্মানিত করি। এরকম প্রায় আমরা 50-এরও অধিক পত্রিকার সম্পাদককে সম্বর্ধনা জ্ঞাপন করেছি। শুধু মফস্বলে আমাদের এই এলাকায় নয়, কলকাতার নামি দামি দু একটি পত্রিকাকেও আমরা সেই সম্বর্ধনা জ্ঞাপন করেছি, যারা 25 বছর অতিক্রান্ত করেছে। যে সমস্ত ক্লাব সংগঠনগুলি 50 বছর অতিক্রম করেছে তাদেরকেও আমরা সম্বর্ধিত করেছি। সমাজের বিভিন্ন স্তরের, যেমন শিক্ষক, ডাক্তার, শিল্পী, এদেরকেও আমরা সম্বর্ধিত করে থাকি। আমরা প্রতি বছর শারদ সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করি। সেই শারদ সাহিত্য প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিযোগিতায় যে সমস্ত পত্রিকাগুলি যোগদান করে তাদের মধ্যে থেকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করি। অনেক সময় সেরা কচ্ছপ শিল্পী, সেরা সম্পাদক, সেরা কবি, সেরা প্রাবন্ধিক, সেরা ঔপন্যাসিক, এদেরকেও আমরা পুরস্কৃত করে থাকি। এছাড়াও আমরা সমাজসেবামূলক কাজেও ভূমিকা গ্রহণ করি। যেমন আমরা প্রতি বছরই কোথাও না কোথাও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির, এইসব আমরা আয়োজন করে থাকি।
কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিকের সহযোগিতায় আমরা জয়দেব মেলা, নীলকণ্ঠ মেলা এবং বিভিন্ন গ্রামে এই ধরনের বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করেছি এবং সেই শিবিরগুলিতে মানুষের যোগদান এবং তাদের স্বতঃস্ফূর্ত সাহায্য সহযোগিতা পেয়েছি। পত্রিকা প্রকাশ করা একদিকে যেমন কঠিন, তেমনি আবার সহজও বলা যায়। সহজ হয় যদি পত্রিকার প্রতি নিষ্ঠা থাকে, ভালোবাসা থাকে। কুনুর কথাকে ভালোবেসে আমরা অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। বহু মানুষ আমাদের সঙ্গে জড়িত আছে। আমরা প্রতি বছর কিছু না কিছু একটা প্রবন্ধ সংকলনের ইয়েতে থাকি। এই নিয়ে আমরা বহু প্রবন্ধ সংকলন সম্পাদনা করেছি। প্রথমত নদী সংকলনটি খুব প্রশংসিত এবং আমি আমাকে কৃষ্ণদেব বাবু দিয়েছি দুর্গাপুর সংখ্যা, এবং আমি আপনার কথা তো শুনেছিলাম, অনেক একটু আলাপ হয়েছিল। আমাদের যে দুর্গাপুর সংখ্যাটা হচ্ছে, দুর্গাপুর এটি কথা, তো তাতে আমি আমার একটাই টার্গেট ছিল যে আপনাকে দিয়ে কিছু লেখানো, এবং সেখানে আমি ওই তো কোনো অববাহিকার আশেপাশে কোনো নদী আশেপাশে যে একটা অঞ্চল, সেই অঞ্চল নিয়ে আপনাকে লিখতে বলেছিল, সে আপনি লেখাটা জমাও দিয়েছেন। তো এই যে দুর্গাপুরের আদি কবি এবং স্বভাব এবং সাধক কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়, এই নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের নাম মানুষ ভুলতে বসেছিল। আমরা সেই নীলকণ্ঠ মুখোপাধ্যায়কে নতুনভাবে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জাতীয় শিক্ষক ডক্টর সুশীল ভট্টাচার্যের সভাপতিত্বে আমি সম্পাদক, কোনো নীলকণ্ঠ স্মৃতিরক্ষা কমিটি গঠন করে আমরা গ্রামীণ মেলা, নীলকণ্ঠের জন্ম উৎসব উপলক্ষে গ্রামীণ মেলা শুরু করেছি। সেই মেলা আজ 25 বছর ধরে চলছে। কোথায় হয় এটা? সেটা ধবনীতে, নীলকণ্ঠের জন্মস্থান ধবনী গ্রামে, সেখানে নীলকণ্ঠ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রতি বছর সাহিত্য সভার আয়োজন করে থাকি জয়দেব মেলায় প্রতি বছর সংক্রান্তির দিন আমরা ভক্তিভবনে সাহিত্য সভার আয়োজন করি। আচ্ছা, এক মিনিট, একটু একজনকে অনেকে দেখছেন, কিশোর দেখছেন, কিষাণু বসু কলকাতা থেকে, উনি প্রশ্ন করেছেন যে কুনু নদী উৎস কোথায়, কোন কোন জেলা দিয়ে এই নদী বয়ে চলেছে? কুনু নদীর উৎস ঝাঁঝরা গ্রাম থেকে এটা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের উপর প্রবাহিত 6টি থানার উপর দিয়ে নদীটি প্রবাহিত হয়েছে। বাহ, অনেকেই দেখছেন, কিশোরদা দেখছেন, রঞ্জিতাও দেখছেন, দেবকুমার দেখছেন, সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের সাহিত্য আড্ডায় আজকে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক এবং সম্পাদক, কুনুর কথা পত্রিকার সম্পাদক চুনিলাল মুখার্জি মহাশয়। তো যেটা বলছিলেন। হ্যাঁ, আমরা শুধু এখানে আমাদের যে এই এলাকায় আমরা কুনুর কথার প্রতি বছর যে বাৎসরিক সম্মেলন করি, এই এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে আমরা সেই অনুষ্ঠানগুলি করে থাকি। যেমন গোপালপুর, রক্ষিতপুর, মলানদিঘি, শিবপুর, আড়া, প্রতাপপুর, কালিকাপুর, শ্রীকৃষ্ণপুর, লাউদোয়া, ফরিদপুর, ভিরিঙ্গি, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আমরা এই সভাগুলি করেছি। যেখানে কোনো দিন কখনোই কোনো সাহিত্য সভা অনুষ্ঠিত হয়নি, সেখানে আমরা সাহিত্য সভার আয়োজন করেছি এবং মানুষকে সাহিত্যমুখী করার একটা প্রচেষ্টা চালিয়ে গেছি। তাতে মানুষের সাহায্য সহযোগিতাও পেয়েছি। আচ্ছা, রঞ্জিতা প্রশ্ন করেছেন যে শিবদাস ঘটককে নিয়ে কি কাজ চলছে? হ্যাঁ, শিবদাস ঘটক নিয়ে কাজ চলছে। এবছরই আমরা শিবদাস ঘটক স্মরণ সংখ্যা প্রকাশ করব। আচ্ছা, সেটা দুর্গাপুজোর পরে, কালী পুজো নাগাদ সেই প্রকাশ হবে গ্রন্থটি। আচ্ছা, বাহ। আমরা যে কথাগুলি বলছিলাম যে প্রবন্ধ সংকলন, নদীতে আমাদের একটি বিশেষ সংকলন ছিল। সে সম্পাদিত গ্রন্থটি বহুল প্রচারিত এবং বহুল প্রশংসিত হয়েছিল নদী সংখ্যাটি। এরপরে আমরা করেছি কবিশেখর কালিদাস রায়ের 125 বছর পূর্তিতে তার একটি বিশেষ সংখ্যা করেছিলাম এবং তার বাড়িতেও আমরা তার জন্মদিনে অনুষ্ঠান করে এসেছি কলকাতায়। আমরা 200 বছরে বিদ্যাসাগর একটি গ্রন্থ সম্পাদনা করেছি, সেই গ্রন্থটিও যথেষ্ট প্রশংসিত হয়েছিল। আমরা করেছি বাংলার নদ নদী খাল বিল পুষ্করিণী, গ্রন্থটিও ভালো সাড়া পেয়েছিলাম।
আমরা আরও যে ইয়েগুলি করেছি, এই যে আজকে উনি নিয়ে এসেছেন হ্যাঁ, বইটা। আমি কয়েকটি রয়েছে আমার হাতে এখন, রাতবঙ্গের লোক সংস্কৃতি। এই গ্রন্থটি বহুল প্রচারিত এবং বহু কলকাতাতে এটি পাতিয়ালা বুক স্টোর থেকে 50টিরও অধিক বই বিক্রি হয়েছে। আরেকটি রয়েছে রাড়ের যাত্রা। এই যাত্রা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই সংকলনটিও মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়েছে এবং প্রশংসিত হয়েছে। আরেকটি রয়েছে ধর্মরাজ, রাড়ের লৌকিক দেবতার দেবদেবী যে রয়েছে এখানে, সেই লৌকিক দেবতা ধর্মরাজ, এটিও আমাদের একটি নূতন সংস্করণ। এছাড়া ধন্যবাদ তুনিলাল বাবুকে, উনি এই 3টে সংকলন আমাকে জন্য এনেছেন। এছাড়া আমি কিছু বই ওনার পেয়েছি, আমাদের যে আর্কাইভ করা হয়েছে তার জন্য কৃষ্ণদেব বাবু আমাকে অনেকগুলো সংখ্যা দিয়েছেন, ওনার নদ-নদী সংখ্যা। ভবিষ্যতে যদি কারো গবেষণার কাজে লাগে তারা নিতে পারেন, আমার থেকে সংগ্রহ করতে পারেন। বলুন। আমরা রাড়ের বৈষ্ণব ধর্মের উপর একটি সংখ্যা করেছিলাম। সংখ্যাগুলি খুবই চাহিদা ছিল, যার জন্য নিঃশেষিত আমরা মানুষের হাতে তুলে দিতে পারছি না। তো কয়েকটি সংখ্যা, যেমন নদীটি আবার পুনর্মুদ্রণের জন্য মানুষের কাছে অনেকের কাছে অনুরোধ পেয়েছি। আমরা চেষ্টা করছি সেগুলি আবার দ্বিতীয় সংস্করণ যাতে করা যায়। কৃষ্ণজাত নীলকণ্ঠ মুখোপাধ্যায়, গোপেশচন্দ্র দত্তের একমাত্র গবেষণামূলক বই নীলকণ্ঠের উপরে। আচ্ছা, এই পত্রিকাটা একটু দেখিয়ে দিই, কুনুর কথা যে পত্রিকা, এটা কি মাসিক বেরোয়? হ্যাঁ, এটা মাসিক। এই যে কুনুর কথা পত্রিকাটা, এই পত্রিকাটি প্রতি মাসে বেরোয়। তো সেই গ্রন্থটি আমরা দ্বিতীয় সংস্করণও প্রকাশিত করেছি, সেটিও বাংলাদেশ পর্যন্ত পত্রিকা গ্রন্থটি গেছে এবং খুবই প্রশংসিত হয়েছে ওই কাজটির জন্য। এছাড়া আপনাদের কি মানে কবিতা গল্পের সংখ্যা থাকে না, শুধু বিশেষ সংখ্যাই বেরোয়? না, আমরা এমনি জেনারেল সংখ্যাও করেছি, অনেকবারই করেছি। তাতে কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি সব রকমই ছাপা হয়েছে। তেমন বইও আমরা গ্রন্থ সম্পাদন আমাদের প্রকাশিত হয়েছে। আমাদের এই কাজের স্বীকৃতি স্বরূপ অসংখ্য সংস্থা এবং সংগঠন থেকে সম্বর্ধিত হয়েছি, পুরস্কৃত হয়েছি। তার জন্য আমরা নিজেরা গর্বিত এবং আনন্দিত। কাজের একটা স্বীকৃতি পাওয়া গেছে বিভিন্ন জায়গা থেকে, সেটাও একটা গর্বের বিষয় এবং অত্যন্ত শ্লাঘা বিষয়। আমরা সেই গৌরব এবং শ্লাঘা দাবি করতেই পারি। আচ্ছা, এই যে পত্রিকা কুনুর কথা, মানে আপনি সম্পাদক তো? হ্যাঁ। মানে এরপরে মনে করুন আপনার অবর্তমানে এটা কেউ কি চালাবে বা এরকম কিছু? আশা খুবই কম, কারণ নতুন প্রজন্ম এই বিষয়ে আগ্রহ নেই। না, আপনি কাউকে দায়িত্ব দেননি? চেষ্টা করছি, আমার সঙ্গে যারা জড়িয়ে রয়েছে আশা করি তারা ভবিষ্যতে কেউ না কেউ দায়িত্ব নিশ্চয়ই নেবে। পত্রিকাটির একটা গুরুত্ব রয়েছে, চেষ্টাও করবে নিশ্চয়ই পত্রিকাটিকে এগিয়ে রাখার। আচ্ছা, তারপরে আপনার যে পত্রিকা যেসব বিশিষ্ট মানুষেরা লিখেছেন তাদের সম্বন্ধে একটু বলুন, শুনি। হ্যাঁ, আমাদের এই দুর্গাপুরের তো যারা প্রতিষ্ঠিত ব্যক্তি রয়েছেন তার মধ্যে জাতীয় শিক্ষক ডক্টর সুশীল ভট্টাচার্য, ডক্টর ফণী পাল, ডক্টর সন্তোষ বিশ্বাস, পূর্ণচন্দ্র গড়াই, এই সমস্ত দুর্গাপুরের কবিরা ছাড়াও কলকাতার পূর্ণেন্দু প্রসাদ ভট্টাচার্য, রেবতী মোহন সরকার, সিউড়ি বীরভূম সাহিত্য পরিষদের ডক্টর কিশোরী রঞ্জন দাস, ডক্টর বাদল সাহা, ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায় সিউড়ি কলেজের অধ্যাপক, এরকম বহু মানুষ, বর্ধমানের ডক্টর সর্বজিৎ যশ, কলকাতার মিরাটুন নাহার, এনারা অনেকেই আমাদের এই পত্রিকার সঙ্গে যুক্ত আছেন এবং তারা লেখালেখি করেন, আমাদের পত্রিকাতে লেখা দেন, আমাদের পত্রিকাটাতে সমৃদ্ধ হয়। তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আচ্ছা, আপনি তো মূলত কবিতা আর প্রবন্ধ লেখেন, কিছু কি এনেছেন লেখা, বলবেন? লেখা আমার খুবই একটা শখ, আপনার পাঠকদের কাছে, আপনার ইয়েদের কাছে একটা উপস্থাপন করার। নজরুলের
যে না, আর আরেকটা প্রশ্ন, আপনার কি নিজস্ব কোনো বই করেছেন? না, নিজস্ব বই কিছু করিনি এখন পর্যন্ত। আচ্ছা। এই সম্পাদনা গ্রন্থগুলি প্রকাশিত হয়েছে। ভালো, আচ্ছা। কবিতা দু একটা লিখি, ছোট্ট একটা কবিতা বলি, তারপরে আমি নজরুলের একটু আলোচনায় যাব। আমার একটি ছোট্ট কবিতা বলি। কবিতার নাম ভুল। ভুলে ভরা পৃথিবীতে প্রায়ই হয় ভুল, প্রায়ই হয়। যদি দেখো কোনো দিন পৃথিবীটা ভুলহীন, যেন সেই দিন সৃষ্টির ক্ষয়। বাহ। কাজী নজরুল ইসলামের শেষ অভিভাষণের একটি নির্বাচিত অংশ, যদি আর বাঁশি না বাজে, উপস্থাপনা করি। আপনারা যে সোহাগটা যা আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় করে নিলাম। আমার সকল তনু মনু প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। সেখানে একটি মাত্র সুরই ধ্বনিত হচ্ছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার কবিতা আপনাদের ভালো লেগেছে। কবিতা এবং দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে প্রকাশ করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তব গানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্ম ফুলই দেখিনি, তার দু চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে, ক্ষুধাদিত্য মূর্তিতে ব্যথিত হৃদয়ে তাকে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছে কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহে গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, মিথ্যা কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলে আমার বাণী জবন, কেউ বলে কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি শুধুমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি। সেই হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়েও অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের বিন্দুমাত্র বেগ পেতে হবে না। কারণ একজনের হাতে আছে লাঠি, আর একজনের অস্তিনে আছে ছুরি। দিনরাত হিন্দু মুসলমানের হানাহানি, গ্যাটিতে গ্যাটিতে বিদ্বেষ, যুদ্ধ, বিগ্রহ। একদিকে মানুষের কঠিন দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণের স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদজ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, আমার সঙ্গীতে সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। জীবন আমার যতই দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিঃশেষ করে সকলের মধ্যে বিলিয়ে। সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার তপস্যা, এই আমার সাধনা। রবীন্দ্রনাথ আমায় প্রায়ই বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনের একটুখানি ইন্টারাপ্ট করছি। কলকাতা থেকে রবীন্দ্র গুহ দেখছেন, আমাদের বিশিষ্ট সাহিত্যিক। রবীন্দ্র গুহ নাম শুনেছেন, একসময় দুর্গাপুরে ছিলেন উনি। আমাদের শারদ সংখ্যা এবার উপন্যাস লিখছেন দুর্গাপুর নিয়ে, একটি খুবই ভালো কাজ। এবং ওনার সঙ্গে আমার একটা সাক্ষাৎকার ভিত্তিক বইও করার কাজ চলছে। ভজন দত্ত দেখছেন, বাঁকুড়া থেকে ভজন দা দেখছেন, পল্লব কুমার চট্টোপাধ্যায়, সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক চুনিলাল মুখার্জি মহাশয়। বলুন। রবীন্দ্রনাথ আমায় প্রায়ই বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনের সেদিন মতো কিডসের মতো একটা বড় ট্র্যাজেডি লুকিয়ে আছে, তুই প্রস্তুত হ। জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য কতদিন অকারণে অন্যের জীবন অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, অথচ আমার জীবনী থেকে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত। ঊর্ধ্ব আকাশে শূন্যের পানে চেয়ে কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ে আমার জীবনের এক মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, পুত্রশোকে আমার হৃদয় যখন বিদীর্ণ, ঠিক সেই দিন সেই সময়ে আমার বাড়িতে হাঁসনুয়েনা ফুল ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাঁসনুয়েনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার জীবন, আমার কাব্য মহা অনুভূতির মধ্য থেকে জন্ম নিয়েছে। যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে একাকিত্বের মহাশূন্য থেকে অসময়ে নেমে আসতে হয়, তাহলে সেদিন যেন মনে করবেন না আমি সেই নজরুল। সে নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটা অশান্ত তরুণ এ ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনা নিয়ে তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আপনারা আমায় ভালোবেসেছিলেন, সেই অধিকারে বলছি, আপনারা আমায় ভুলে যাবেন, আমায় ক্ষমা করবেন।
বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। এই প্রেম পেলাম না বলে নীরব পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে আমার নামে। দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। আমার সেই অসুন্দরে শ্রদ্ধা নিবেদনের সাধ্য দিন বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো ঘরের করে চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি দিনের কথা স্মরণ করে তোমার বাড়ির আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন ওমান, কারো ধ্যান আমি ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিধুর ধূপ। নমস্কার। বাহ, অসাধারণ! আপনি তো খুব সুন্দর আপনার মানে প্রায় এতটা বড় মানে মেমোরাইজ করে বললেন, খুবই ভালো, খুব সুন্দর, অসাধারণ। আচ্ছা, একটা কথা বলি যে আপনি তো অতীতের দুর্গাপুরকে দেখেছেন অনেকটাই, এবং আমার মনে হচ্ছে, আমার আইডিয়া মানে ধারণা থেকে বলছি যে দুর্গাপুর ইস্পাত প্রকল্প যখন কাজ শুরু হয়েছিল সেই সময়ের কথা কি মনে আছে আপনার কিছু? সে সময় তখন আমরা ছোট ভালো অবস্থা তখন যখন এখানে শুরু হয়। তবে মনে আছে সেই সময় যে জমি অধিগ্রহণ চলছিল, সেই সময় আমাদের এই এলাকা। আচ্ছা, আপনি একটা কাজ করছেন, এই কাজটাও আমার হঠাৎ মাথায় এলো, আপনাকে বলছি। তো অনেকগুলো গ্রাম তো সেই সময় চলে গেছে, যেমন মহিষকাপুর গ্রাম থেকে শুরু করে আমি যেটা পড়েছি যে এইখানে ছিল, সেটা আবার ব্যানাচিতে স্থানান্তরিত করা হয়েছে। তারপর এইরকম অনেক গ্রাম পাড়দই থেকে শুরু করে সেগুলো এখনও আছে দূরে। তো সেই সবগুলো যে নিশ্চিহ্ন হয়ে গেছে, সেই সব গ্রামগুলোতে নিয়ে একটা করতে পারেন সংখ্যা। হ্যাঁ, সেগুলো আমরা ওই দুর্গাপুর বিশেষ সংখ্যাতে শুরু করেছিলাম, কিন্তু সেটা পুরোটা কভার করা যায়নি। আবার বিশেষভাবে আর করার কথা আছে, আমাদের চেষ্টাও আছে আগামী দিনে যদি করে উঠতে পারি। যে কথা বলছিলাম যে হ্যাঁ, সেই সময় বাল্য অবস্থায় আমরা দেখেছি আমাদের এই দুর্গাপুরে প্রবাদ প্রতিম রাজনৈতিক ব্যক্তিত্ব আনন্দ গোপাল মুখোপাধ্যায় এবং গোপাল মাঠের লাবণ্য গোপাল ঘটক, এনারা প্রায়ই গ্রামে গিয়ে মিটিং করতেন এবং মানুষজনকে বোঝাতেন যে এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে উঠলে মানুষের এখানে অনেক উন্নতি হবে, ছেলেরা চাকরি বাকরি পাবে, স্কুল কলেজ হবে, এই সমস্ত বোঝাতেন গ্রামে গিয়ে। সেই কথাগুলো মনে আছে এবং সেই সময় বহু গ্রাম উঠে গিয়েছিল, অনেক গ্রাম পুনর্বাসন হয়েছে এবং সেই সময় একটা সিদ্ধান্ত হয়েছিল আমাদের গ্রামেও, আমরা পারুলিয়াতে আমাদের ব্যক্তিগত অনেক জমি জায়গা সেখানে অধিগ্রহণ করেছিল ডিএসপি। তো সেই সময় পারুলিয়া পর্যন্ত তো যায়নি, মানে কোনো রঘুনাথপুর পর্যন্ত তো না, পারুলিয়ায় জমি অধিগ্রহণ হয়েছিল, কারণ ওইখানেই এই যে টাউনশিপ, এই যে আবাসনগুলো ওইদিকে গড়ে ওঠার কথা ছিল। হ্যাঁ, এবং সেখানে গড়ে ওঠার জন্য লক্ষ লক্ষ ইট তো পুরো পোড়ানো হয়েছিল। আচ্ছা, পরে কি ফেরত দিয়ে দেওয়া হয়? না, ইটটা কোনো কারণে মানে টেকনিক্যালি কোনো ত্রুটি ধরা পড়ার জন্য সেই ইটটা পুরোটাই ক্যান্সেল হয়ে গেছিল। না, আমি বলছি জমিগুলো কি পরে ফেরত দিয়ে দেওয়া? না, জমিগুলো ফেরত দেওয়া হয়নি, সেগুলো মাত্র 65 টাকা পার বিঘা কম্পেনসেশন দেওয়া হয়েছিল। এবং বলা হয়েছিল এই যে যাদের জমি গেল, জমি যারা দিল, প্রতি 3 বিঘাতে একটা করে চাকরি দেওয়া হবে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। সেই জন্য নোটিশ সার্ভ করা হয়েছিল, সেই নোটিশগুলোর এগেনস্টে চাকরি দেওয়া হয়েছিল। প্রায় 70-এর দশক পর্যন্ত সেই চাকরি অনেকেই পেয়েছে আমাদের স্থানীয়ভাবে, কিন্তু পরে বামফ্রন্ট সরকার আসার পরে কিন্তু সেই চুক্তি থেকে ডিএসপি এবং কর্তৃপক্ষ সরে যায় এবং সেটা জেনারেল হয়ে যায়। তখন আর এই জমিদার অধিগ্রহণের জন্য যে নোটিশের উপর চাকরি হচ্ছিল সেগুলি বন্ধ হয়ে যায়। সেটা খুবই আমাদের পক্ষে ক্ষতিকারক হয়েছে, কারণ যে সময় আমাদের জমি অধিগ্রহণ হয়েছিল তখন আমাদের চাকরি করার বয়স ছিল না, আমরা তখন নাবালক। পরে যখন সাবালক হলাম তখন আর সেই সুযোগগুলো আমার হাতছাড়া হয়ে গেল। সেই কারণে আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে ওঠার জন্য আমরা ক্ষতিগ্রস্তই হয়েছি বলা যেতে পারে। তবে দুর্গাপুরের সেই সময়কার
দুর্গাপুরের সাহিত্য সংস্কৃতি ক্রীড়া ক্ষেত্রে যে অভাবনীয় উন্নতি হয়েছিল, তাতে আমরা বিগলিত হয়েছিলাম, পুলকিত হয়েছিলাম, আশান্বিত হয়েছিলাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই যে ভবনগুলো, সেই ভবনগুলোতে নিয়মিত নাটক হতো, খুব সুন্দর একটা পরিবেশ। দুর্গাপুরের স্কুলগুলো, ডিএসপির যে সমস্ত প্রাইমারি এবং হাই স্কুল, উল্লেখযোগ্য স্কুলগুলো ছিল সব, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করতো, খুব ভালো র্যাঙ্ক করতো, এবং তাতে খেলাধুলো, সাহিত্য সংস্কৃতি চর্চা খুব ভালো মানের ছিল। কিন্তু শিক্ষক শিক্ষিকা সবই ছিল বেশ উন্নত মানের। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অন্যতম একটি প্রধান চিকিৎসা কেন্দ্র ডিএসপি মেন হসপিটাল, সারা পশ্চিমবঙ্গে একটা নামকরা হাসপাতাল ছিল। এখানকার যে আইসিইউ, সে আইসিইউ সারা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম সেরা আইসিইউ ছিল। আইসিইউ যে সার্ভিস, সে সার্ভিস অন্য কোনো হসপিটালে ছিল না। সেই সমস্ত আজই আমাদের কাছে ইতিহাস হয়ে দাঁড়ালো, ধ্বংসের পথে চলে গেল। না, তার মানে আপনি আমার যদি প্রশ্ন থাকে যে আপনারা যেই সময় দুর্গাপুরকে দেখেছেন, তার থেকে তো অনেকটা সেই উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? উন্নতি বললে উন্নতি হয়েছে একদিক দিয়ে, যেমন উন্নতি হচ্ছে একদিক দিয়ে তেমনি এডুকেশনাল হাব বলছে, অনেক ছেলে মেয়ে পড়াশোনা করছে। এই স্কুলে এই যে এডুকেশন হাব, প্রাইভেট, আপনি বলছেন যে প্রাইভেট, যাদের হাতে পয়সা কড়ি আছে, যাদের পয়সা আছে তারাই বাইরে থেকেও এসে অনেকে কোচিং নিচ্ছে। এই আকাশ থেকে শুরু করে বিভিন্ন সেন্টারগুলো হয়েছে, সেটা ঠিকই বলেছেন। যে সরকারিভাবে যে উদ্যোগগুলো, সেগুলো আস্তে আস্তে উঠেছে। বিশেষ করে এমএমসি কারখানাটা তো আমাদের চোখের সামনেই দেখলাম বন্ধ হয়ে গেল, সরকারি ইয়েগুলো, এবং অনেক অনুসারী শিল্প বন্ধ হয়ে গেছে। এবং আমি যখন জয়েন করেছিলাম 97-এ, তখনও প্রায় বাজপেয়ী ছিলেন তখন প্রধানমন্ত্রী। তখন আমার সঙ্গে যারা ব্যাচমেট, তারা সব ডিএসপি ছেড়ে চলে গেল চাকরি করে। মানে তখনও বন্ধ হবে। আমাদের সবাই বলতো এই দুর্গাপুর তো বন্ধ হয়ে যাবে, ডিএসপিতে চাকরি করে কি করবি অন্য জায়গায়। ইভেন আমি তখন WBCS পরীক্ষা দিচ্ছি, আরও অনেক পরীক্ষা দিয়ে চান্সও প্রিলিমস ইয়ে করেছিলাম। তো বাড়ি থেকে বললো না, তুমি দুর্গাপুরের বাইরে যেতে পারবে না, তুমি এখানেই থাকো। তো এইসব চলছিল, অনেক রকম আলোচনা। তো আপনি সেটা ঠিকই বলেছেন। তো এখানে দেখুন নেহরু স্টেডিয়াম, এই যে একটা ক্রীড়া ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। তখন এখানে রঞ্জি ট্রফি ক্রিকেট খেলা হতো, এবং কত সুন্দর সেই সমস্ত আমরা উপভোগ করতাম। কলকাতার বিভিন্ন নামি দামি ফুটবলের টিম আসতো, তারা বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতো। এখানকার বার্নপুর ইউনাইটেড ক্লাব একটা নামকরা ক্লাব ছিল, তখন বেরিঙ্গির নবারুণ ক্লাব একটা নামকরা ক্লাব ছিল। ঠিক আমার দাদা খেলতো। ক্রীড়াক্ষেত্রে দুর্গাপুর একটা প্রভূত উন্নতি সাধন করেছিল, সেগুলো আজ প্রায় ইতিহাস। আজকে তো খেলাধুলো প্রায় নেই বললেই চলে। খেলাধুলোটা একেবারে, ক্রীড়া ক্ষেত্রটা খুবই নেগলেক্টেড হয়ে গেছে। এবং এর জন্য আপনি কি কাকে দায়ী করবেন, বা কিসের জন্য হলো এরকম? যারা মূল উদ্যোক্তা ছিল, যারা মূল এই জিনিসটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল, সেটা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং সরকারি কর্তৃপক্ষ, এবং সমগ্র পশ্চিমবঙ্গের প্রশাসনও এর পক্ষে মদত দিয়েছিল। সে মদতগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। এটাও ঠিক যে, এবং টাউনশিপের অবস্থা একটা এই 90 দশকের পর, আমরা তখন ছোট ছিলাম, এই যে বিশ্বায়নের হাওয়া লাগলো, তারপর থেকেই এই পরিবর্তনগুলো হলো। আমরা কিন্তু এরকম দেখিনি টাউনশিপে, এবং আমরা অনেকটা বেঁধে থাকার মতন একসঙ্গে পাশাপাশি লোকজন যাওয়া আসা, খাওয়া দাওয়া। কিন্তু এখনকার যে টাউনশিপ আমরা দেখি যে কেউ কারোর সঙ্গে চেনে না, মুখ দেখে না। তো আপনি যেখানে থাকেন সেই গ্রামের অবস্থা কি অবস্থা? সেগুলো কি অনেকটা উন্নতি হয়েছে? গ্রামের কিছু পরিকাঠামোগত উন্নতি হয়েছে, যেমন আগে খড়ের ছাদন ছিল, এখন সবই পাকা বাড়ি হয়েছে। এই সমস্তগুলো একটু কিছুটা উন্নতি অবশ্যই হয়েছে। তবে যে আন্ধার, সেই আন্ধারই আছে এখনও। আমাদের সব জায়গাতে, সব ব্লকে কয়েকটা ছোটোখাটো বিদ্যালয়, মানে উচ্চ বিদ্যালয় থাকলেও কলেজ গড়ে ওঠেনি। যেমন আমাদের দুর্গাপুর ব্লকে কোনো কলেজ নেই। আমরা চেষ্টা করছি নীলকণ্ঠের নামে একটা কলেজ করার, কিন্তু সেটা সরকারি সহযোগিতা পেলে সেটা গড়ে তোলা যাবে। যদিও আমরা 30 বিঘের মতো জায়গা অ্যাকোয়ার করে রেখেছি কলেজের জন্য। বাহ, এটা তো একটা খুব ভালো কথা। আর বলুন।
আচ্ছা, আপনার ওই অঞ্চলে আসলে আমি দুর্গাপুর আমাদের যে এই টাউনশিপ বা এই শহর এই অঞ্চলের সাহিত্যিকদের নিয়ে অনেক আলোচনা হয়েছে, এর আগে তো অনেকেই এসছেন আমার সাহিত্য আড্ডায়। তো আমি আপনি যেইখানে থাকেন সেই সমস্ত জায়গায় যে কীরকম সাহিত্য চর্চা হচ্ছে একটু বলুন। আমাদের এলাকার সাহিত্য চর্চা খুবই নতুনরা কি আসছে? নতুনদের আগমন নেই বললেই চলে সব জায়গায়। আমরা যে কয়েকজন এইটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, তার মধ্যে ছিল আমাদের তারাপদ হাজরা, সেও চলে গেল। খুব উদ্যোগী মানুষ ছিলেন এবং খুব সাহিত্য সংস্কৃতি প্রেমী ছিলেন এবং গ্রামগঞ্জে যাতে সাহিত্য সংস্কৃতির চর্চাটা এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য খুব আপ্রাণ চেষ্টা তিনি চালিয়ে গেছেন। আমরা তার সহযোগী ছিলাম। তারাপদা সত্যি খুব ভালো কাজ করেছে এবং এরকম ভাবে অকালে চলে যাবেন। আমার সঙ্গে আমি একটা রক্তদান নিয়ে বই করেছিলাম, তো বইটা আপনাকে দেবো আজকে। তো বইটা উনি বলেছিলেন, জয়ন্ত তুমি এটা একটা খুব বড় কাজ করলে। উনি লিখেওছিলেন ফেসবুকে, সেই লেখাটা আছে আমার কাছে, যেটা সাহিত্যের বাইরে থেকেও আমি এই এলাকায় মনে করি এই আসানসোল, বর্ধমান, এই আসানসোল, এই দুর্গাপুর বা রানীগঞ্জ, কাজরা, এই অঞ্চলে যেসব রক্তদান সংস্থা কাজ করছে সেই সব নিয়ে একটা বই করেছিলাম দুর্গাপুরে। তো সেই বইটা নিয়ে উনি করেছিলেন, মানে দ্বিতীয় মুদ্রণটা। আরও দুর্গাপুর নিয়ে আরেকটি বই করেছিলাম, সেটাও তারাপদদা দ্বিতীয় মুদ্রণ করেছিল। তো উনি আমাকে খুব উৎসাহ দিতেন। সত্যি এটা একটা ঘাটতি, তারাপদদা চলে গেলেন, এটা একটা সত্যি। আর কি কোনো, আচ্ছা আপনার প্রিয় সাহিত্যিকদের নিয়ে কিছু বলুন। আমার প্রিয় সাহিত্যিক বলতে শরৎচন্দ্র আমার খুবই ফেভারিট এবং মনের মানুষ বলতে গেলে সাহিত্যিকদের মধ্যে। আচ্ছা, কৌশিকদা দেখছেন, কৌশিক চ্যাটার্জি, কৌশিকদা প্রশ্ন করেছেন যে কুনু নদীর অবস্থা খারাপ হওয়ার ফলে জলবায়ুর উপর কি প্রভাব পড়ছে? জলবায়ুর উপর বিশেষভাবে প্রভাব পড়ছে। এখানে যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে বর্জ্য পদার্থ, যে আবাসনের যে নোংরা জল, সেটা গিয়ে কোনো নদীতে সরাসরি পড়ছে। আগে সেটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একটা ফিল্টারেশনের ব্যবস্থা ছিল, সেই ফিল্টারেশনটা বন্ধ হয়ে গেছে, এখন সরাসরি সেই নোংরা জলটা পড়ছে। এবং এখানে আপনারা কোনো মানে আমরা প্রতিবাদপত্র পাঠিয়েছি, প্রতিবাদ করেছি, কিন্তু ডিএসপি কোনো সাড়া দেয়নি, কোনো মানে উদ্যোগও নেয়নি এই ব্যাপারে। আর নতুন করে আরেকটা সম্ভাবনা মানে ভীষণ আকার ধারণ করেছে দূষণের নদীটিকে, সেটি হচ্ছে এসআর অয়েলের বর্জ্য পদার্থ কিন্তু সরাসরি নদীতে গিয়ে মিশছে। এসআর অয়েল যেটা এখানে মিথেন গ্যাস সরবরাহ করছে। রঘুনাথপুরে না, গোটা এলাকাটাই, এখানে এই এলাকাটা পুরো। না, আমি বলছি সেটা কোথায় এসআরএমটা? এছাড়া পিঠ বিভিন্ন জায়গায় রয়েছে, নাচন, প্রতাপপুর, কালিকাপুর, ধবনী, কাটাবেরিয়া, জামবন, মলানদিঘি। সেগুলো কি সরকারের তরফ থেকে তো পরীক্ষা করে যে তাদের কি কোনো? না, আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে তো আবার উল্টো আমাদের উপরে মানে একটা এসে গেল, প্রশাসনিক একটা চাপ এসে গেল যে না, এসব ব্যাপারে করো না। এটা একটা প্রশাসনের একটা চাপ রয়েছে যে এই ব্যাপারে কিছু করা যাবে না। কিন্তু এটা আমাদের ক্ষতি হচ্ছে। আগে যে সমস্ত মানে এই যে জলটা চাষের যে কাজে লাগতো, এখন সেই জলটা গরু ছাগল খেয়ে বাঁচত, সেই জল এখন খাওয়া যাচ্ছে না, গরু ছাগল খেলে মারা যাচ্ছে। চাষের জমিতে যদি এই জল ব্যবহার করা হচ্ছে, সেই জমি পাষাণ হয়ে যাচ্ছে, জমির উর্বরতা শক্তি তো মানে একদম তলানিতে এসে ঠিকছে। তাই এই নদীর জল মানুষ আর ব্যবহার করছে না, এত ভয়াবহ কাণ্ড হয়ে গেছে। সত্যিটাই এটা আপনি একটা বার্তা দিলেন, যদি যারা দেখছেন, যদি এটা দিয়ে এটা জনমত গঠন হওয়ার খুবই প্রয়োজন। হ্যাঁ, যে জনমত গঠন হয়ে যদি একটা কিছু সুরা হয়। এছাড়া আর কুনু নদী নিয়ে আর কিছু কি? কুনু নদীর জল তো আপনি বললেন চাষবাসের কাজেই লাগে, আর কি কোনো মানুষ এখন আর তো খাওয়ার অযোগ্য হয়ে গেছে, জলটা খাওয়া যায় না। একসময় কি খাওয়া হতো? হ্যাঁ, জলটা তো মানুষের খাওয়া দাওয়া, তো বললাম পশু পাখি তো খেতই, গ্রামের মানুষজনও এই কোনো নদীর জল পান করতো। যারা মাঠে ঘাটে কাজ করতো, চাষবাস করতো, তারা ওই কোনো নদীর জল খেত। কিন্তু এখন ভয়েতে সেই জল মুখে দেয় না মানুষ।
তাহলে ওই এলাকার মানুষ জল কি কোথা থেকে কি এখন পানীয় জলের এখন কিছু সরকারিভাবে ওই ট্যাপ ওয়াটারের ব্যবস্থা হয়েছে। আচ্ছা। দুর্গাপুর ডিএমসিরও ট্যাপ ওয়াটার ওখানে যদিও পয়সা দিয়ে নিতে হয়। দামোদর থেকে না? হ্যাঁ, যদিও পয়সা দিয়ে নিতে হয় এবং পঞ্চায়েত থেকে অবশ্য সেটা ফিরিয়ে দিচ্ছে, কিন্তু অপ্রতুল, যা প্রয়োজনীয় জলটা পাওয়া যায় না। তো যাই হোক, তাও কিছুটা পাওয়া যাচ্ছে। এবং ডিপ টিউবওয়েল মানুষের ঘরে ঘরে টিউবওয়েলের কিছু সংস্থান আছে। কুয়োর জল মানুষ কিছু ব্যবহার করে। তাতে কি আর্সেনিকের কোনো ইয়ে আছে? না, এখনো পর্যন্ত আর্সেনিকে আক্রান্ত কোনো ইয়ে পাওয়া যায়নি আমাদের ওখানে। আচ্ছা, তাহলে আপনি আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, আর কিছু কথা বলুন। মানে একটা ভালো বার্তা এই স্বপ্নের করিডোরের জন্য দিয়ে যাই। আচ্ছা। স্বপ্নের করিডোর আমাদের যে কুনুর কথা আয়োজিত সারস সাহিত্য প্রতিযোগিতা হয়, এবছর 1431-এ দ্বিতীয় হিসাবে মনোনীত হয়েছে, দ্বিতীয় পুরস্কার পাবে স্বপ্নের করিডোর। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরাও অ্যাকচুয়ালি আমিও, আমাদের তো কোনো সদস্য নেই, আমরা একটা কাজ করার চেষ্টা করছি। দুর্গাপুর সংখ্যা হচ্ছে, এর আগে একটা দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা সংখ্যা করেছি, সেটা আপনাকে আজকে দেওয়া হয়নি। সেই সংখ্যাটা খুব প্রশংসিত হয়েছে এবং আমরা যে চিত্রালয় বইমেলার সেখানে স্টল নিয়েছিলাম, প্রচুর মানুষ এসে ওই বইটা নিয়েছেন। এছাড়া নিম সাহিত্য নিয়ে আমার একটা কাজ হয়েছে, সেই কাজটাও খুব বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আমাকে ফোন করে তারা চাইছে বইটা, দ্বিতীয় মুদ্রণ বের হলো, প্রকাশিত হলো। এছাড়া আরও কয়েকটা কাজ হচ্ছে। আমার একটা ছবির বই বেরিয়েছে, আমি তো ছবি আঁকি প্রচ্ছদের উপর, বিষ্ণু সামন্ত এবং আমার দুজনে মিলে। এবং আরেকটা ইংরেজিতেও বই হচ্ছে, টুইন্স ব্রাশ বলে। সেইগুলো অনেকগুলো বইয়ের কাজ চলছে, এখন দেখা যাক কতটা কি হয়। আর হয়েছে কি, অফিস করতে করতে তো ক্লান্ত হয়ে যাচ্ছি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। আজকে ছুটির দিন, তাই নইলে এই 8টা থেকে একদম সন্ধ্যে 7টা পর্যন্ত থাকা। তো এইরকমভাবে চেষ্টা, কিন্তু আপনারা যেরকম কাজ করেছেন বিশাল মাপে, সত্যি আপনি, আপনার কথা তো আমি অনেক শুনেছি, দেখেওছি, পড়েওছি। বিশেষ করে কৃষ্ণদেব বাবু অনেক বলেন। হ্যাঁ, কৃষ্ণটা খুব স্নেহ করেন, হ্যাঁ, খুব ভালো মানুষ। তো আচ্ছা, এই এলাকার কিছু মানুষদের কথা বলুন। এই এলাকায় বললাম যে সমস্ত মানুষের সঙ্গে আমরা মেলামেশা করেছি, খুবই ভালো মানুষ এবং তাদের আন্তরিকতা, স্নেহ, ভালোবাসা। সিদ্ধেশ্বর শেঠ আমাদের খুব নিজের মানুষ, আপন মানুষ। আমরা এছাড়াও আরও অন্যান্য বহু মানুষের। বিমান চ্যাটার্জির কথা সঙ্গে কি দেখা হয়েছে? হ্যাঁ, বিমান স্যার সঙ্গে আমাদের, বিমান চ্যাটার্জি এখন পুনেতে আছেন, নিম সাহিত্যের, ওনাকে নিয়েও অনেক কাজ করেছেন। আচ্ছা, আর বলুন। আর রানীগঞ্জের ডক্টর রামদুলাল বসু, উনি আমাদের খুব সহযোগিতা করতেন। ইদানিং তিনি মারা গেলেন হঠাৎ। আচ্ছা, মৃণাল বণিক, সুধাংশু, এদের সঙ্গে যোগাযোগ ছিল? এনাদের সঙ্গেও যোগাযোগ ছিল। মৃণালদা তো আমাদের পত্রিকা লিখতেনও। আচ্ছা। কিন্তু আমি যেটা বলছি যে আপনাকে, যে আপনারা যে এত সুন্দর কাজ করছেন, বিশেষ করে গ্রাম বাংলার এইসব কাজগুলো নিয়ে, যে আরও যারা এই আসানসোল, পুরুলিয়া বা বাঁকুড়া যেসব পত্রিকা কাজ করছে, তাদের সঙ্গে এই বার্তাগুলো বা আপনার কাজের ইয়েগুলো আরেকটু